ওয়েল তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কথা রয়েছে, আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যে লালিং মাউই আপুইয়ার আলতে যার আপডেট অলরেডি সকাল থেকে কিন্তু সবাই জেনে গেছে যে মোহন বাগানে জয়েন করতে চলেছে মুম্বাই সিটি এফসি থেকে। তো তার ডিল নিয়ে, তার অ্যামাউন্ট নিয়ে, তার যে ট্রান্সফার ফি, যে এক্সিট ক্লজ, বহু কিছু কথা হচ্ছে। যা কিছু এই মুহূর্তে ইনফরমেশন রয়েছে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো, যাতে যা কিছু কনফিউশন রয়েছে হয়তো দূর হতে পারে। বাট তার পাশাপাশি আরও বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো নিয়ে কথা বলতে হবে। একটা ডিল মোহনবাগানে যেটা অলমোস্ট ডান হয়ে গেছিলো, সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। কেন হচ্ছে না, ইন ডিটেলসে অবশ্যই শেয়ার করবো। আর ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ নিয়ে বেশ কিছু রিউমার কিন্তু শোনা যাচ্ছে, অনেক কিছু শেয়ার করার রয়েছে। তো প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু বিষয় কিন্তু জানতে পারবে। প্রথম কথা অবশ্যই বলতে হবে ন্যাশনাল টিমের হেড কোচ নিয়ে, কারণ ইগার স্টিমার চলে যাওয়ার পর কে দায়িত্ব নিতে পারেন, কার হাতে গুরু দায়িত্ব যাবে, এটা নিয়ে কিন্তু প্রচুর চর্চা জারি রয়েছে। এআইএফএফ এর তরফ থেকে নতুন কোচ খোঁজার যে অ্যানাউন্সমেন্ট, সেটা অলরেডি এসে গেছে সবার সামনে, অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে, অনেকে অ্যাপ্লিকেশন করতে শুরুও করেছেন। কিন্তু সেখানে যে তিনটে নাম এই মুহূর্তে শোনা যাচ্ছে, যার মধ্যে দুটো নাম এখনও অবধি কনফার্ম না। দুজন আইএসএল এর বর্তমান হেড কোচ টার্গেটে রয়েছে এখানে এআইএফএফ এর। যদি তারা পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লাই করেন বা যদি তাদের নিয়ে ভাবনা চিন্তা করা হয়, তাহলে একটা কোথাও পজিটিভিটির দিকে যেতে পারে। এখানে আমার কোথাও মনে হয় যে একটা নাম খালিদ জামিল এবং দ্বিতীয় নাম ম্যানুয়েল মার্কোস রোকা। কারণ বিভিন্ন সময়ে ম্যানুয়েল মার্কোস রোকা তিনি কিন্তু কোচের কাজ করতে চান, ন্যাশনাল টিমের হেড কোচের কাজ করতে চান, তিনি বিভিন্ন ইন্টারভিউতে জানিয়েছেন বা তার একটা পার্সোনাল ইচ্ছা রয়েছে। এবং দ্বিতীয় নামটা হচ্ছে খালিদ জামিল, যাকে বারবার করে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সের একটা অংশ বা যারা এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে বা টেকনিক্যাল কমিটিতে রয়েছে, তাদের একটা অংশ কিন্তু অলওয়েজ চেয়ে এসেছে যে একজন ইন্ডিয়ান কোচের হাতে আপাতত দায়িত্ব যাক। এবং 3 নম্বর যে নামটা বেরিয়েছে, সেটা কিন্তু অবশ্যই প্রাক্তন বেঙ্গালুরু এফসি হেড কোচ সাইমন গ্রেসন। তিনিও কিন্তু জানিয়েছেন যে তিনি ভীষণভাবে আপাতত দৌড়ে রয়েছেন যে ন্যাশনাল টিমের হেড কোচ হওয়ার জন্য, যেটা তিনি একদম সুদূর ইংল্যান্ডে বসে তিনি বেশ কিছু ইন্টারভিউ দিয়েছেন, সেখান থেকে পুরোটা কাভার হয়ে বেরিয়েছে। তবে অবশ্যই আগামী দিনে, যেটা আমি ইগার স্টিমাচের বিদায়ের দিনকেও ভিডিওতে বলেছিলাম, যে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের যেটা মেন চাহিদা রয়েছে, সেটা হচ্ছে এমন একজন কোচ আসুন যিনি একদম বেসিকটাকে সবার আগে বোঝার চেষ্টা করবেন, ভুলগুলো কোথায় রয়েছে ধরার চেষ্টা করবেন, এবং কোথায় কোথায় আমাদের রেকটিফিকেশন সব থেকে বেশি রয়েছে সেইগুলোকে কারেকশন করার চেষ্টা করবেন। এবং তিনি ঠিকটা ঠিক আর ভুলটা ভুল এই পথে এগিয়ে যাবেন। সেটা তিনি আমাদের ডোমেস্টিক কেউ হতে পারেন, সেটা তিনি ফরেন কেউ হতে পারেন। তো দেখা যাক কার হাতে এই গুরুদায়িত্ব যায়। আচ্ছা, নেক্সট অবশ্যই বলতে হয় একজন বিদেশি প্লেয়ারের কথা, যে বিদেশি প্লেয়ার অন্ততপক্ষে গত সিজনে আসা 3জন সেরা প্লেয়ারের মধ্যে একজন। আমি বারবার করে বলেছিলাম যে 3জন মিডফিল্ডারকে পার্টিকুলার, একদম কোট আনকোট প্লেয়ার বলে দিলে ভুল হবে, যে 3জন মিডফিল্ডারকে আমার লাস্ট সিজনে অসাধারণ লেগেছিল, তার মধ্যে কিন্তু এই প্লেয়ার অন্যতম, নিশ্চিতভাবে অন্যতম। কারণ ওর স্কিল, ওর গেম কন্ট্রোল এবং সেট পিস নেওয়ার যে দক্ষতা, এটা আমাদেরকে কোথাও আলাদা করে মুগ্ধ করেছিল। ফ্রেঞ্চ মিডফিল্ডার জেরেমি মানজোরো জামশেদপুর এফসিতে এসেছিল, এবং আমরা কোথাও ভাবতে শুরু করেছিলাম কি হি কুড বি দ্য সেকেন্ড গ্রেগ স্টিওয়ার্ট, কারণ ওর মধ্যে সেই সব ধরনের কোয়ালিটি রয়েছে যেটা ওকে কোথাও লং টার্মে রাখতে পারে ইন্ডিয়ান ফুটবলে। এবং একইভাবে আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার ছিল মাদি তালাল, বারবার করে তার কথা বলেছিলাম, প্রেজ করেছিলাম, এবং সিজন শেষে স্ট্যাটস তার হয়ে কথা বলেছিল, ইস্টবেঙ্গল তাকে সই করিয়েছে। কিন্তু এই জেরেমি মানজোরো, যার অনেকে মনে করছিল যে হয়তো জামশেদপুরে থেকে যেতে পারে, কারণ জামশেদপুর বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছিল, বাট ফাইনালি জেরেমি মানজোরো কিন্তু জামশেদপুরে থাকছে না। জামশেদপুর থেকে তার মুভ আপাতত মুম্বাই সিটি এফসির দিকে যাচ্ছে। যে মুম্বাই সিটি এফসি সকাল সকাল আপুইয়াকে হাতছাড়া করেছে, সেই মুম্বাই সিটি এফসি কিন্তু জেরেমি মানজোরোকে তুলে নিচ্ছে, যেটা একটা যথেষ্ট বড় সিগনেচার আমার কাছে। কারণ জেরেমি মানজোরো যে পজিশনটাতে খেলে, এই পজিশনটাতে কিন্তু মুম্বাই সিটি এফসিতে কোনো প্লেয়ার ছিল না। এর আগে বিদেশি খুব কম প্লেয়ার রয়েছে, মানে অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডে সমানভাবে খেলা। আলবার্তো নোগুয়েরার কথা মাথায় রেখে বলছি, আলবার্তো নোগুয়েরা যতটা কভার করতো বা যতটা ওর থেকে পাওয়া যেত, আমি বলবো তার থেকে অন্তত 10 গুণ বেশি ফুটবলটা আমরা জেরেমি মানজোরোর থেকে পাবো। এই টিমে অলরেডি জুয়েল ভ্যান নিয়ে রয়ে গেছে, কোনো সন্দেহ নেই। ডিফেন্সিভ মিডফিল্ডে জায়গার জন্য, সেন্ট্রাল এবং অ্যাটাকিং মিডফিল্ডের জন্য জেরেমি মানজোরো আসছে। এবং
মুম্বাই সিটি এফসিতে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সিগনেচার হয়েছে এই সিজনে সেটা হচ্ছে ব্র্যান্ডন ফার্নান্ডেজ। অনেকে বলছে যে আপুইয়া যে চলে গেল ওর পথ ধরে হয়তো কোনো ইন্ডিয়ান ডিফেন্সিভ ব্লকারের জন্য মুম্বাই সিটি এফসি যেতে পারে। আমার কোথাও মনে হয় যে সেটার সম্ভাবনা খুব কম, কারণ যেভাবে পিটার ক্র্যাটকি টিমটাকে তিনি দেখতে চাইছেন সেখানে হয়তো তিনি আপাতত টিমটাকে বিল্ড করতে পেরেছেন। কারণ যখন তুমি ব্র্যান্ডনকে সিগনেচার করাচ্ছ তখন কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডের জায়গাটা ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে তুমি ভরাট করতে পারছো, তাহলে তোমার পেছনে যে পজিশনটা পড়ে থাকছে বা ব্র্যান্ডনকে কাভার করার জন্য যে জায়গাটা থাকছে সেখানে কিন্তু জেরেমি মঞ্জোরো ইজিলি খেলতে পারবে। একজন ডিফেন্ডার, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, জেরেমি মঞ্জোরো এবং তার সাথে একজন ফরওয়ার্ড, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা কিন্তু ভীষণভাবে মুম্বাইতে হিট করবে। এবং মিডফিল্ডে হয়তো আরও একজন ব্যাকআপ, মানে একদম অ্যাটাকিং মিডফিল্ড বা উইঙ্গার একজন, এবং তার সাথে একজন ডিফেন্ডার ব্যাকআপ, এটা হয়তো আসতে পারে। অবশ্যই সেন্টার ফরওয়ার্ড তো সিগনেচার হবে। এবং তার সাথে আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে মুম্বাই সিটি এফসিতে যারা ইন্ডিয়ান ফুটবলার্স রয়েছে তারা কিন্তু ওয়েল পারফর্মিং, যেটা বিভিন্ন ক্লাবে বিদেশি প্লেয়াররা জায়গা নিয়ে রেখেছে, সেই জায়গাটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান প্লেয়াররা পারফর্ম করছে। আমি যদি দুটো উইংয়ে দেখি তাহলে 4জন প্লেয়ার রয়েছে যারা যে কোনো দিন ফার্স্ট ইলেভেনে সবসময় আসতে পারে। একদিকে বিপিন সিং এবং ছাংতের রেগুলার বেসিসে রয়েছে। বিক্রমের লাস্ট সিজনে একটা হিউজ উত্থান হয়েছে, এই সিজনে নৌফল পিএনকে সাইন করিয়েছে এবং সেন্টার ফরওয়ার্ডে আয়ুষ শিকারার মতো প্লেয়ার রয়েছে। সো দে হ্যাভ লটস অফ প্লেয়ার্স পুল। এই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় না যে মুম্বাই সিটি এফসি আরও কোনো প্লেয়ারের জন্য অল আউট যেতে পারে। তবে হ্যাঁ, একটা সম্ভাবনা নিশ্চিতভাবেই থাকবে যে যদি ডেসপারেট ওয়েতে ওরা চায় যে আরও বেশি করে স্ট্রং করবে, জায়সওয়াল সেন্ট্রাল মিডফিল্ডে রয়েছে, আমি ভুলে যাচ্ছিলাম বলতে, যদি চাই যে আরও ওরা বোলস্টার করবে ওদের মিডফিল্ডকে, তাহলে কোথাও জিকসনের জন্য যেতে পারে। কিন্তু জিকসনের 1 বছরের কন্ট্রাক্ট কেরালাতে বাকি রয়েছে, কেরালা ছাড়বে কি ছাড়বে না তাদের ওপর। আগে থেকে একটা ব্যাপার ছিল যে এখনও অবধি যে কন্ট্রাক্ট এক্সটেনশন বিয়ন্ড 2025, সেখানে কিন্তু জিকসন এখনও অবধি খুব একটা রাজি হয়নি। যদি দেখে যে ওর থেকে বেটার অফার, মানে কেরালার থেকে বেটার অফার অন্য কেউ ওর টেবিলে নিয়ে আসছে, তাহলে কিন্তু সেখানে ওর নেগোসিয়েট করে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে পারে। সেটা মুম্বাই কতটা করবে আপাতত টিম বিল্ডিং দেখে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। বাট আমার যতদূর মনে হচ্ছে যে মুম্বাই হয়তো খুব বেশি অল আউট মানে প্লেয়ারের জন্য না গেলেও যেতে পারে, সেটা বাকিটা সময় কথা বলবে। তবে অবশ্যই জেরেমি মঞ্জোরো সিগনেচারটা টিমে পুরো একটা ভার্সেটাইলিটি এনে দিল এবং পিটার ক্র্যাটকির হাতে মাল্টিপল ফরমেশনের রাস্তা কিন্তু খুলে দিল। এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাস্ট অবশ্যই কথা বলবো মোহনবাগানকে নিয়ে, কারণ প্রথম যে ব্যাপারটা বলার রয়েছে, যাকে সকাল থেকে ছবি থেকে শুরু করে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে ঘুরতে শুরু করেছিল, রে স্পোর্টসের তরফ থেকে প্রথম ব্রেক করা হয় যে লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া আই লিগের ইন্ডিয়ানদের মধ্যে টপ স্কোরার লাস্ট সিজনের এবং রেকর্ড ব্রেকিং টপ স্কোরার, 15টা গোলও করেছিল আইজল এফসির হয়ে। সেই প্লেয়ার কিন্তু মোহনবাগান জার্সিতে, মানে মোহনবাগানের প্র্যাকটিস জার্সিতে দেখা দিচ্ছে। এবং সিরিয়াসলি এটা আমাদের জানা ছিল যে আজকে ওর মেডিকেল টেস্ট ছিল এবং তার সাথে ফিটনেসের টেস্ট ছিল, যেটা সম্ভবত লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া হয়তো পাস করতে পারেনি, মানে সোজা কথায় ফেল করেছে, মেডিকেল টেস্টে উতরোতে পারেনি এবং সেই জায়গা থেকে মোহনবাগান ওকে আপাতত সই করাচ্ছে না। আপাতত লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া কিন্তু মোহনবাগান জয়েন করছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে সে আইজলে আবারও ব্যাক করছে, হয়তো লাস্ট সিজনের যে কন্ট্রাক্টটা রয়েছে সেটা ওখানে সার্ভ করবে, তারপর দেখা যাবে। এবার এখানে এই সিচুয়েশনটা তৈরি হলো কেন? দেখো, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ একটা প্লেয়ারের অনেক রকম ডিল এগ্রি হয়ে যায়, কিন্তু ফাইনালি যদি সে মেডিকেলে ফেল করে তখন একটা ক্লাব কিন্তু তাকে সিগনেচার করে না। সে যে কোনো প্লেয়ার হতে পারে, যত বড় প্লেয়ারই হোক না কেন, যদি সে মেডিকেলে ফেল করে তাহলে কিন্তু তার ডিল ভেস্তে যায়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তার সাথে সব রকম ব্যাপার কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। 1 বছরের একটা চুক্তি হচ্ছিল, তার সাথে একটা 2 বছরের এক্সটেনশনের অফার ছিল তার চুক্তিতে। বাট বারবার করে সেখানে মেনশন ছিল যেহেতু লাস্ট সিজনেও একটা ভালো রকম ব্যাক ইঞ্জুরি পেয়েছিল, তো সেখান থেকে ও যদি মেডিকেলে ক্লিয়ার না হতে পারতো মোহনবাগানে কিন্তু ফাইনাল সিগনেচার ওর হতো না, যেটা এমবিএফটির তরফ থেকেও এর আগের দিনে কিন্তু এক্সক্লুসিভলি ব্রেক করে জানানো হয়েছিল। তো সেই জায়গা থেকে আপাতত এই ডিলটা মোহনবাগানে হচ্ছে না, আপাতত এটা একটা ক্যান্সেল ডিল। তবে অবশ্যই টার্গেট যেহেতু এই প্লেয়ারটা রয়েছে, নিশ্চিতভাবেই পরবর্তী সিজনে মোহনবাগান ভাবতে পারে তাকে নিয়ে, নিশ্চিতভাবে এই ডিলটা ফরওয়ার্ড হতে পারে, এই ডিলটা কোথাও মোহনবাগানে ক্র্যাক হতে পারে। বাট আপাতত এই প্লেয়ার কিন্তু মোহনবাগান জয়েন করছে না, বাকিটা সময় কথা বলবে। আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো, খুব বেশি সময় আমি নেবো না, কারণ প্রচুর রিউমার তো রয়েছে, সেটাতে তোমাদের হয়তো কান মাথা অলরেডি বহুভাবে খারাপ হয়ে রয়েছে। আমি কোনো কিছুতে ঢুকবো না, কাউকে আমি ডিনাই করছি না, কাউকে আমি অ্যাকসেপ্টও করছি না, বাট যতটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে আমি শেয়ার করার চেষ্টা করবো যে লালেং মাউইয়া আপুইয়া রালতে মোহনবাগানে জয়েন করছে।
বহু অ্যামাউন্ট নিয়ে কথা হচ্ছে, 6 কোটি 7 কোটি 8 কোটি 10 কোটি 22 কোটি 24 কোটি 30 কোটি 50 কোটি, বহু কোটি নিয়ে গল্প হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে এক্সাক্ট অ্যামাউন্টটা কত। নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে আপুইয়ার যে এক্সিট ক্লজ ছিল, সেই এক্সিট ক্লজ কিন্তু মোহনবাগানের কথাতে আপুইয়া ট্রিগার করতে চলেছে। তার জন্য সমস্ত রকম পেপারস কিন্তু আপুইয়া জমা দিয়েছে মুম্বাইয়ে সেই ক্ষেত্রে আর কোনো অপশনস নেই, যেহেতু তার কন্ট্রাক্টে এটাই রয়েছে যে প্লেয়ারের ওটা এক্সিট ক্লজ, যদি প্লেয়ার চাই তাহলে ওই এক্সিট ক্লজকেও যে কোনো মুহূর্তে ট্রিগার করতে পারে। সেই অ্যামাউন্ট কিন্তু মোহনবাগান আপুইয়াকে পে করে দেবে, ওটা আপাতত আপুইয়াকে পে করতে হবে, পরে ওটা মোহনবাগান আপুইয়াকে পে করবে। সেকেন্ড যে পেমেন্টটা রয়েছে এটা তো ওখানে ব্যালেন্স হয়ে গেল। সেকেন্ড যে পেমেন্টটা রয়েছে সেটা হচ্ছে সাইনিং বোনাস, যেটা আপাতত ওয়ার্ল্ড ফুটবলের একটা হট টপিক। এটা নিয়ে একটা আলাদা ভিডিও হয়ে যেতে পারে, বাট খুব শর্টে বলি যে একটা প্লেয়ার যখন ফ্রিতে একটা ক্লাবের সিগনেচার করে, ইভেন যদি ট্রান্সফার ফি নিয়েও সিগনেচার হয়, সেই ক্ষেত্রে একজন প্লেয়ারকে কিন্তু সাইনিং বোনাস দেওয়া হয়। এটা কর্পোরেটে বহু পুরনো একটা স্ট্রাকচার। একজন এমপ্লয়ি যখন একটা কোম্পানি জয়েন করে তাকে একদম জবের শুরুতে একটা বোনাস পেমেন্ট করে দেওয়া হয়, যে তুমি আমার কোম্পানি জয়েন করো, যদি সে খুব কি বলবো সার্টিফাইড ভালো এমপ্লয়ি হয় তাকে কিন্তু আগে থেকে একটা বোনাস দেওয়া হয়। এটা অ্যাট্রাকশনের জন্য মেনলি করা হয়, এটা কর্পোরেটে প্রচুর পুরনো একটা পন্থা। প্রথমে আমেরিকা এই সব বড় বড় দেশগুলোতে শুরু হয়েছিল, তারপর ধীরে ধীরে আমাদের দেশেও এসে হাজির হয়েছে, এবং এটা ফুটবলেও কিন্তু ভীষণভাবে বহু বছর ধরে চলে আসছে। সেই সাইনিং বোনাস কিন্তু আপুইয়াকে মোহনবাগান সেকেন্ড পেমেন্ট করছে, যার অ্যামাউন্ট কিন্তু আনডিসক্লোজড, কেউ জানে না। যারা ভুং ভাং চুংচাং বলে যাচ্ছে তারা তো বলতে দাও, কোনো কোথাও অসুবিধা নেই। এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ওর যে ইয়ারলি স্যালারি হবে, সেই স্যালারিটা কত হবে। যতটুকু আপাতত মার্কেট থেকে আপডেট রয়েছে যে অনিরুদ্ধ থাপা এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের হাইয়েস্ট পেড ফুটবলার ডোমেস্টিকের মধ্যে, তার থেকে 25 to 50 লাখ বেশি পেমেন্ট কিন্তু আপুইয়া পেতে চলেছে। তার অ্যামাউন্ট সম্ভবত হতে পারে 3.25 থেকে 3.5 ক্রোডস, এই একটা অ্যামাউন্ট হতে পারে, যেটা স্যালারি হিসাবে আপুইয়া রিসিভ করবে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে। এটা হচ্ছে মেন ব্যাপার। এবার এখানে একটা ব্যাপার যে এই ডিলটা ফাইনালি হলো কিভাবে, এই ডিলটাকে ফাইনালি মোহনবাগান ক্র্যাক করলো কিভাবে। আমি ফিরে যাব, অনেকে আবার গল্প দিচ্ছে এই সোমবার টোমবারের গল্প দিচ্ছে, মানে সোজা কথায় 15 জুন কোথাও একটা ডেডলাইন ছিল, যাবো না তাতেও। লাস্ট একটা কথা বলেছিলাম 19 মে, যারা ভিডিও চেক করতে চাও তারা গিয়ে চেক করতে পারো। 19 মে কথা বলেছিলাম যে আপুইয়ার এজেন্ট কিন্তু আপুইয়াকে মোহনবাগানে দিতে চাইছে, এবং সেইভাবে কিন্তু মোহনবাগান এই ডিলটার জন্য এগিয়ে যাচ্ছে ক্লোজ করার ক্ষেত্রে। আর এই 19 জুন ঠিক এক মাস একটা পুরো রাউন্ড কমপ্লিট হওয়ার পর আজকে আমরা অফিসিয়ালি জানতে পারলাম যে আপুইয়া কিন্তু মোহনবাগানেই জয়েন করছে। সো এটা একটা ওল্ড স্টোরি, নতুন কোনো ব্যাপার নেই যে হঠাৎ করে মোহনবাগান ঢুকে গেল, হঠাৎ করে টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দিল, হঠাৎ করে আপুইয়ার কেরিয়ারটাকে শেষ করে দিল, সেখান থেকে আপুইয়াকে তুলে নিয়ে এলো। এটা পুরোপুরি একটা বাজে গল্প, মানে খুবই খুবই একদমই বাংলা সিরিয়ালের থেকেও খুবই কমজোরি একটা স্ক্রিপ্ট, খুবই কমজোরি একটা গল্প। এই ব্যাপারটা বহুদিন আগে থেকে, মাস 1.5 মাস আগে থেকে কিন্তু মোহনবাগানের প্ল্যানিং ছিল, সেটাকে স্লোলি মোহনবাগান এগিয়েছে খুব ভালোভাবে। মোহনবাগান আপুইয়ার যে নিড ডিমান্ড রয়েছে, বাকি কোন কোন ক্লাবের ইন্টারেস্ট রয়েছে সবটাকে ফলো করে এগিয়েছে, এবং যে অফার যে কোথাও সমস্ত ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনস মোহনবাগান টেবিলে রেখেছিল আপুইয়ার কাছে, সেটা আবারও বলছে অন্য কোনো ক্লাবের ক্ষেত্রে ম্যাচ করাটা সেই মুহূর্তে পসিবল ছিল না, কারণ মোহনবাগানের কাছে আপুইয়া ওয়াজ দ্য ফার্স্ট চয়েস, জিকসন ওয়াজ দ্য সেকেন্ড চয়েস। যদি ফাইনালি আপুইয়া সমস্ত কিছু অ্যাকসেপ্ট না করতো, যে বলতো ঠিক আছে আমি করছি না, আমি মুম্বাইতে থেকে যাচ্ছি, তাহলে হয়তো মোহনবাগান জিকসনের জন্য মুভ করতো। বাট আপুইয়া সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করেছে। হয়তো মুম্বাইতে কিছু নন ফুটবলিং ব্যাপার থেকে থাকতে পারে, সিরিয়াসলি আমি জানি না। আগেও বলেছি যে আমরা ফুটবলিং ব্যাপারটা দেখতে পাই, ভালো খেলছে, কোচের সাথে ভালো সম্পর্ক, রেগুলার গেম টাইম পাচ্ছে, গোল করছে, পারফরমেন্স করছে, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, ট্রফি দিচ্ছে, সব কিছু হচ্ছে, তো তারপরেও সেই প্লেয়ারটা বেরিয়ে আসছে কেন? তাহলে তার জন্য কিছু নন ফুটবলিং কজ সেখানে থাকতে পারে। তো সেটাকে মোহনবাগান কাজে লাগিয়েছেন, ফাইনালি এই ডিলটাকে কমপ্লিট করেছে। তো যারা ন্যারেটিভ নামাচ্ছে যে সোমবার থেকে পুরো ব্যাপারটা হয়ে গেছে, হঠাৎ করে মোহনবাগান ঢুকে গেল, হঠাৎ করে হাইজ্যাক করে নিল, টাকার অ্যামাউন্টে হয়ে গেল, মানে টাকা প্রচুর ঢেলেছে, টাকার আগুনে আপুইয়াকে পুড়িয়ে দিয়ে গেল, আমার মনে হয় যে এই ফেক ন্যারেটিভগুলো বা এই মন গড়া ন্যারেটিভগুলো থেকে বেরিয়ে আসা দরকার রয়েছে। উই আর অল ম্যাচিউরড, অ্যান্ড আমাদের কোথাও ট্রান্সফার মার্কেটটাকে ট্রান্সফার মার্কেটের মতো করেই দেখা দরকার। এটা কোনো বাজারে ওই যখন মাছের বাজারে মাছ
মাছের অকশন হয় সেইভাবে দেখাটা উচিত না, যে হঠাৎ করে কেউ একটা ঢুকলো আর মাছের বাজারের দামটা বাড়িয়ে দিল, এরকম কিন্তু ব্যাপার না। একটা প্লেয়ারকে অনেক দিন থেকে ট্র্যাকে রাখতে হয়, হঠাৎ করে ঢুকে আর যাই হোক না কেন, ফুটবল ট্রান্সফারের ক্ষেত্রে প্লেয়ার কেনাবেচা হয় না, আর যাই হয়ে যাক না কেন। যারা এই জায়গা থেকে এই কথা বলছে, আমার মনে হয় তাদেরকে আরেকটু সেন্সিবল হওয়া দরকার রয়েছে, কারণ বহু মানুষ কিন্তু তাদেরকে ফলো করে, দেখে, ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে। বাকিটা তোমাদের উপর ছাড়লাম, তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো। এর বেশি আর কিছু বলার নেই, আমি জাস্ট হাঁপিয়ে গেছি। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো, আর অবশ্যই থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।